সালাম আলাইকুম। আজকে আমাদের মেডিসিন থার্ড ক্লাস এবং অনেকগুলো টপিকস অ্যাকচুয়ালি। আমি যদি বলি, টপিকস গুলোর মধ্যে নিউরোলজি, পয়জনিং, নিউট্রিশনাল ডিজিজেস, এন্ডোক্রাইনোলজি, হেমাটোলজি, স্কিন সাইকিয়াট্রি, ক্লিনিক্যাল জেনেটিক্স, ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস ডিসঅর্ডার, ওভারঅল মানে 7-8টা টপিকস আছে এখানে। এবং এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রায় প্রত্যেকটা টপিক থেকেই কোনো না কোনো কোশ্চেন থাকে। নিউরোলজি থেকে কোশ্চেন অফকোর্স থাকে, পয়জনিং থেকে কোশ্চেন থাকে, যে কোনো পরীক্ষা। নিউট্রিশনাল ডিজিজেস থেকে প্রশ্ন প্লাস মাইনাস বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এন্ডোক্রাইন, হেমাটো, স্কিন সাইকিয়াট্রি প্রত্যেকটা থেকে কোশ্চেন থাকে যে কোনো পরীক্ষা। জেনেটিক্স থেকে প্রশ্ন থাকে। ইলেকট্রোলাইট, অ্যাসিড বেস থেকে দুইটা থেকে যে কোনো একটা কোশ্চেন থাকে সাধারণ। তো আমরা আর কথা না বলাইয়া হচ্ছে টপিকসের ভিতরে চলে যাই। শুরুতে নিউরোলজি সম্পর্কে আলাপ আলোচনা আছে এখানে। তো এর মধ্যে শুরুতে আছে যে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এইটা রিজলভ হয়ে যায় কত সময়ের মধ্যে, 24 আওয়ার্স। তার মানে এর মেয়াদ কাল 24 আওয়ার্স। 24 আওয়ার্স এর মধ্যে যদি সেটা রিজলভ না হয়ে যায় তাহলে আর সেটা টিয়ে থাকবে না, পানি দাও, সেটা স্ট্রোক হয়ে যাবে। ঠিক আছে? তাইলে একটা হচ্ছে যে এই টিআই এর ডিউরেশন কত, উইদিন 24 আওয়ার্স। ঠিক আছে? আচ্ছা, স্ট্রোক, তাইলে এটা 24 আওয়ার্স এর বেশি যদি এই সিমটমসটা লাস্ট করতে থাকে তখন সেটাকে আমরা বলবো স্ট্রোক। এখন স্ট্রোকের ক্ষেত্রে ক্লাসিফিকেশন যদি আমরা বলতে চাই তাহলে স্ট্রোক দুই ধরনের, একটা ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। আর কিছু স্ট্রোকের ক্লাসিফিকেশন এখানে যেমন দেওয়া আছে যে স্ট্রোক ইন ইভলিউশন, স্ট্রোক, কমপ্লিটেড স্ট্রোক। এই ক্লাসিফিকেশন গুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স তেমন কোনো নাই। জাস্ট হচ্ছে জানার জন্য জানা যে যে স্ট্রোকটা আসলে ফার্দার মোর এখনো কমপ্লিট, মানে ইয়েটা ডেভেলপ করছে না, সেটা কমপ্লিটেড, যেটা আরো এরকম সময় আছে বা ইয়ের পরেও আরো বাড়তেছে, সেইটা স্ট্রোক ইন ইভলিউশন। তো এইটা আসলে ক্লিনিক্যালি অতটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক আর একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক ম্যাক্সিমাম 85% মতন ইসকেমিক স্ট্রোক, বাকি 15% মতন হেমোরেজিক স্ট্রোক। এই ইসকেমিক স্ট্রোক আবার কি কি কারণে ঘটতে পারে, এর মধ্যে অ্যাথেরোস্ক্লেরোসিস, থ্রোম্বোএমবোলিজম, তারপর হচ্ছে আহ আরো বিভিন্ন পজিশন আছে। এইগুলো সম্পর্কে আমরা কম বেশি একটু জানবো, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তবে এই জায়গাটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, রিস্ক ফ্যাক্টরস ফর স্ট্রোক কি কি আছে, মানে স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরস কি কি আছে। আমরা সবসময় বলছি যে যে কোনো জায়গায় রিস্ক ফ্যাক্টরস খুবই ইম্পর্টেন্ট। এইটা আমাদের কাছে নর্মাল মনে হইতে পারে, দেখে মনে হবে যে এটা ইম্পর্টেন্ট না, অ্যাকচুয়ালি রিস্ক ফ্যাক্টরস, কমপ্লিকেশনস, এই জিনিসগুলাই পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। কজ ট্রিটমেন্ট বা ক্লাসিফিকেশন আসলে এই লেভেলে খুব বেশি আসে না। এইখানে রিস্ক ফ্যাক্টরস কে আমরা যে কোনো ক্ষেত্রে, হোক সেটা ইসকেমিক হার্ট ডিজিজ, হোক সেটা মেটাবলিক ডিসঅর্ডার, অথবা এরকম স্ট্রোক, সেই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নন মডিফায়েবল আর একটা হচ্ছে মডিফায়েবল। এখন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর কি, যেগুলো আমরা মডিফাই করতে পারি। আর নন মডিফায়েবল বলতে কি বোঝায়, যে যে জিনিসগুলো আসলে মডিফাই করা সম্ভব না। এর মধ্যে হাইপার টেনশন যদি বলি তাহলে সেটা আমরা মডিফাই করতে পারি, ওষুধ খেয়ে কন্ট্রোল করতে পারি। ডায়াবেটিস মেলাইটাস যদি বলি তাহলে সেটা ওষুধ খেয়ে কন্ট্রোল করতে পারি। দ্যাট মিনস এই জিনিসগুলো মডিফাইবল। কিন্তু প্রিভিয়াস হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ বা প্রিভিয়াস হিস্ট্রি অফ এমআই, এইটা যেটার একটা ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু আর আমরা মডিফাই করতে পারি না, যার ফলে সেটা কিন্তু একটা নন মডিফাইবল। ঠিক আছে? তাহলে এখানে দেখেন যে এজ, জেন্ডার, এগুলো তো জানি। রেস, প্রিভিয়াস ভাস্কুলার ইভেন্ট, যেই ইভেন্টটা আগে ঘটে গেছে আমরা কিন্তু সেটা আর মডিফাই করতে পারি না। মানে সেইটা তো আর, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটার মডিফিকেশনের সুযোগ নেই। তার মানে এইটা কিন্তু নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস। আমরা এইসব জায়গায় সাধারণত ভুলটা করে থাকি। হেরিডিটি, হাই ফিব্রিনোজেন, এই 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 জিনিসগুলো হচ্ছে নন মডিফাইবল। মডিফাইবল এর ভিতরে বাকি যে আলাপ আলোচনা করছিলাম এগুলো আপনারা একবার পড়লেই আশা করছি সবার মনে থাকবে। এটা নিয়ে আমরা কথা বাড়াইলাম। ঠিক আছে? প্রাইমারি ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ যেটা হইতে পারে, সেটার আর্টারিওভেনাস ম্যালফরমেশনের কারণে, ড্রাগ মিসইউজ, কোয়াগুলোপ্যাথি। সাবরাকনয়েড হেমোরেজের প্রধান যে কজ এটা আমরা জানি যে বেরিজ অ্যানিউরিজম, তারপর হচ্ছে এই যে আর্টারিওভেনাস ম্যালফরমেশন,
ভার্টিব্রাল ডিসেকশন। তবে এর মধ্যে কমনেস্ট হচ্ছে বেরিজ অ্যানিউরিজম। এখন পরীক্ষায় হয়তো একটা কোশ্চেন এরকম একটা ইয়ার সেট করতে পারে যে যার ক্ষেত্রে কার ক্ষেত্রে আমরা এরকম বেরিজ অ্যানিউরিজম খুঁজবো, সেটা হচ্ছে যে যার ক্ষেত্রে এই যে পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে তার ক্ষেত্রে এখানে বেরিজ অ্যানিউরিজম থাকার সম্ভাবনা আছে। পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকলে এই সব জিনিসগুলো একটু মনে রাখতে হবে যে এই যে এডিপিকেডি বা অ্যাডাল্ট অনসেট পলিসিস্টিক কিডনি ডিজিজ বা এইরকম যে ডিজিজ গুলা, একটা অটোইমিউন ডিজিজ থাকলে যেরকম আমরা আরো অটোইমিউন ডিজিজ খুঁজবো, তেমনি ভাবে একটা পলিসিস্টিক কিডনি যদি পাওয়া যায় তাহলে আমরা বডির অন্যান্য জায়গায় সিস্ট খুঁজবো বা এরকম ম্যালফরমেশন গুলো খুঁজবো, যেমন তার লিভারে সিস্ট আছে কিনা, তার প্যানক্রিয়াসে সিস্ট আছে কিনা, ব্রেইনে সিস্ট আছে কিনা, বা এরকম ম্যালফরমেশন আছে কিনা, এইগুলো। তো এইটা ইনভেস্টিগেশন কি, এটা এগুলো সাধারণত পরীক্ষা আসে না। আমরা সবাই খুব ভালো করে জানি যে একটা স্ট্রোকের ইনভেস্টিগেশন কি করবো, আমাদের ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি, নট এমআরআই। মানে আমরা শুরুতেই যখন আসবে তখন কিন্তু আমরা সিটি করব, এমআরআই করব। ঠিক আছে, এমআরআই করব কি, এমআরআই করব পরে, মানে হয়তো 12 ঘন্টা যাওয়ার পরে বা 6 ঘন্টা 12 ঘন্টা যাওয়ার পরে হয়তো এমআরআই করা যেতে পারে। বাট এমআরআই হচ্ছে চয়েস অফ ইনভেস্টিগেশন যখন মানে সেরেবেলার স্ট্রোক বা পোস্টেরিয়র ইনফেরিয়র সেরেবেলার আর্টারি অক্লুশন হয়, ওই সব জায়গায় হচ্ছে এমআরআই চয়েস অফ ইনভেস্টিগেশন। সেটা আমাদের পরের দিকে, ঠিক আছে। আমাদের মূল টার্গেট হচ্ছে এই যে সিটি স্ক্যান অফ ব্রেইন, এইটাই হচ্ছে ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, কারণ এটা দিয়ে আমরা কি করতে পারবো যে ইসকেমিক নাকি হেমোরেজিক দুইটাকে আলাদা করতে পারবো। ঠিক আছে, বাকি ট্রিটমেন্ট কি কি থাকতে পারে বা কিছু, এগুলো ইম্পর্টেন্ট না। টার্গেট বিপি আমরা একটু দেখতে পারি, খুব বেশি ইম্পর্টেন্ট। সাবারকানাইট হেমোরেজ, সাবারকানাইট হেমোরেজ থেকে বহুবার যে কোশ্চেন আসছে, সেই কোশ্চেন আসছে তার পিকচার দিয়ে দেওয়া হচ্ছে যে সাবারকানাইট হেমোরেজ, অর্থাৎ এই যে একটা ঠান্ডা ক্লাব হেডেক হঠাৎ করে শুরু হয়েছে, এরকম হেডেক আর সে আগে কখনো ফিল করে নাই, এইরকম একটা ফিচার দেওয়া থাকবে। এটা কি হতে পারে, এটা সাবআরাকনয়েড হেমোরেজ। তাহলে এই যে থান্ডার ক্লাব হেডেক, এই কথাটাই আমাদের জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট যে থান্ডার ক্লাব হেডেক আর কোন রিজিয়নে হবে, সেটা হবে অক্সিপিটাল রিজিয়ন। ঠিক আছে, কজ কি একটু আগে বলছিলাম যে মেইন কজ হচ্ছে বেরিজেনিজম, এটা ছাড়া অন্যান্য আর্টারিও ভেনাস ম্যালফরমেশন থাকতে পারে, ভার্টিব্রাল আর্টারি ডিসেকশন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এইখানকার এই পিকচারটা ইম্পর্টেন্ট। এখন সাবারাকনয়েড হেমোরেজের ক্ষেত্রে আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন কি, চয়েস অফ ইনভেস্টিগেশন এখানেও সিটি স্ক্যান অফ ব্রেন। আমরা এখানে কখন এলপি করতে পারি, মানে সিএসএফ স্টাডি করতে পারি, সেটা হচ্ছে সাধারণত 12 ঘন্টা পরে সিএসএফ করা হয় জ্যান্থোক্রোমিয়া দেখার জন্য। অর্থাৎ 12 ঘন্টা পরে রেড সেল গুলো ব্রেকডাউন হয়ে এরকম জ্যান্থোক্রোমিয়া ডেভেলপ করে, সেইটা দেখার জন্য 12 ঘন্টা পরে সাধারণত সিএসএফ করা যেতে পারে। তবে মূল ইয়া হচ্ছে যে সিটি স্ক্যান অফ ব্রেন। ঠিক আছে, মেনিনজাইটিস, মেনিনজাইটিস খুবই ইম্পর্টেন্ট টপিকস। মেনিনজাইটিস ইম্পর্টেন্ট টপিকস, এটা মাইক্রোবায়োলজির জন্য ইম্পর্টেন্ট টপিকস, ফার্মাকোলজির জন্য মোরালেস ইম্পর্টেন্ট টপিকস, মেডিসিনের জন্য তো অফকোর্স। কারণ এই নিওনেটের মেনিনজাইটিস কি দিয়ে হয়, মিডল এজের মেনিনজাইটিস কি দিয়ে হয়, লেট এজের মেনিনজাইটিস কি দিয়ে হয়, এই অর্গানিজম গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে নিওনেটের মেনিনজাইটিস কি কি দিয়ে হয়, যে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, যেমন ইকোলাই, প্রোটিয়াস, গ্রুপ বি স্ট্রেপ্টোকোকাই। ঠিক আছে, তারপর হচ্ছে প্রি স্কুল চিলড্রেনের হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, নেইসেরিয়া মেনিনজিটাইটিস, আর স্ট্রেপ্টোকোকাস নিউমোনি। ঠিক আছে, আচ্ছা। যেইগুলা কি ক্যাপসুলেটেড অর্গানিজম, এই তিনটা প্রি স্কুল চিলড্রেনের ক্ষেত্রে। ঠিক আছে, ওল্ডারের ক্ষেত্রে নেইসেরিয়া মেনিনজিটিস আর হচ্ছে স্ট্রেপ্টোকোকাস নিউমোনি। এটা ছাড়াও আহ নিউনেটের ক্ষেত্রে, এই যে নিউনেটের ক্ষেত্রে বা ওল্ডার এজের ক্ষেত্রে ক্রিপ্টোকাস নিওফরমান্স দিয়েও হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ক্রিপ্টোকাস নিওফরমান্স দিয়েও এটা ইয়েটা হতে পারে, এটা আর একটা জানতে হয়। ক্রিপ্টোকাস, আচ্ছা। তাহলে এই যে মেনিনজাইটিসের যে অর্গানিজম গুলো, এগুলো পরীক্ষার জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, এটা জানতে হবে যে কোন এজের ক্ষেত্রে মেনিনজাইটিস কোন অর্গানিজম দিয়ে হবে। আচ্ছা, এখানে টিউবারকুলার মেনিনজাইটিসের কতগুলো আছে সহজ। টিউবারকুলার মেনিনজাইটিস, টিবির যত সাইন সিমটমস আছে সেগুলো তো থাকবেই, যেহেতু এখানে মেনিনজাইটিস, এখানে এক্সট্রা করে হেডেক থাকবে। এখানে ক্রেনিয়াল নার্ভ ইনভলভ হতে পারে, পার্টিকুলারলি 6 ক্রেনিয়াল নার্ভ, যেগুলো লং ট্রাক্ট সাইন পাওয়া যাবে। আর হচ্ছে আহ এই যে আহ, আমাদের যে অন্যান্য যে
ক্রেনিয়াল নার্ভ ইনভলভ হইলে যে সাইন সিমটমস গুলো আছে সেইগুলো সাধারণত থাকবে আর কি। আর মেনিনজিজম তো পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এই যে হেডেক তো মেনিনজাইটিসে পাওয়া যাবে, ভমিটিং, কনফিউশন, লো গ্রেড ফিভার, বিহেভিয়ারাল চেঞ্জ, ল্যাসিটিউড। এটা ছাড়াও আমি বলছিলাম যে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্টালি যে অকুলোমোটর পালসিস, ফোকাল হেমিস্ফিয়ার সাইন, পেপিলিডিমা, এই জিনিসগুলো পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। ওভারঅল মানে একটা পিকচার এরকম দিয়ে দিতে পারে যে এই এরকম যে হেডেক, ফটোফোবিয়া, তারপর হচ্ছে নেক্রিজিডিটি, কার্নিকসেন পজিটিভ, এটা কি হইতে পারে, একেবারে ইজি এরকম একটা কেস দিয়ে দিবি। সেই ক্ষেত্রে আইডেন্টিফাই করতে হবে যে এটা মেনিনজাইটিস, ঠিক আছে। আর যদি এরকম মেনিনজাইটিস হয় তাহলে সেই ক্ষেত্রে এইরকম পিকচারটাই সাধারণত দেওয়ার কথা আর কি। এটা ছাড়া ইয়া দিতে পারে যে মেনিনজাইটিস কোন অর্গানিজম দিয়ে হতে পারে। আবার কিছু অটোইমিউন কজে রিকারেন্ট মেনিনজাইটিস হয়, যেমন এসএলই কারো যদি থাকে তাহলে সেক্ষেত্রে রিকারেন্ট মেনিনজাইটিস হতে পারে, কারো একটা লিম্ফোমার কারণে রিকারেন্ট মেনিনজাইটিস হতে পারে, কোন একটা ক্যান্সারের কারণে রিকারেন্ট মেনিনজাইটিস হতে পারে। এইগুলো আবার আলাদা এন্টিটি। তো তারপরেও আমাদের যদি এরকম রিকারেন্ট মেনিনজাইটিস থাকে তাহলে কিন্তু আবার এই লাইনে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই যে কজ অফ মেনিনজিয়াল ইরিটেশন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ মেনিনজিজম বা এই কজ অফ মেনিনজিয়াল ইরিটেশন বা মেনিনজিজম বলা হয় এটাকে, ঠিক আছে, মেনিনজিজম। এই মেনিনজিজমের মধ্যে কি পড়ে, তাইলে মেনিনজিজমের মধ্যে পড়ে আহ নেক্রিজিডিটি পড়ে, মেনিনজিজমের মধ্যে এই যে কার্নিক সাইন পড়ে, তারপর হচ্ছে ব্রুডজিনস্কি সাইন পড়ে, ঠিক আছে, হেডেক পড়ে, ফটোফোবিয়া পড়ে, এগুলো হচ্ছে মেনিনজিজম। তাহলে মেনিনজিজম কিসে কিসে পাওয়া যেতে পারে, একটা হচ্ছে মেনিনজাইটিস অফ কোর্স, সাবারকানাইড হেমোরেজ, এনকেফালাইটিস, ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, আর হচ্ছে সেরেব্রাল ম্যালেরিয়া, এইসব ক্ষেত্রে মেনিনজিজম বা মেনিনজিয়াল ইরিটেশনের সাইন সিমটমস পাওয়া যেতে পারে, ঠিক আছে। এনকেফালাইটিস কি কি ভাইরাস দিয়ে হইতে পারে, এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে হারপিস, হারপিস সিমপ্লেক্স বা হারপিস জুস্টার যাই বলি, এইগুলো হচ্ছে কমনেস্ট। এটা ছাড়াও এইচআইভি, রেবিস ইত্যাদি ইত্যাদি দিয়ে হইতে পারে। লাস্ট অফ অল বর্তমানে কিন্তু ডেঙ্গু এনকেফালাইটিস হচ্ছে। আহ এই যে গতকালকে একটা পেশেন্ট দেখলাম, আমাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে, সে কিন্তু ডেঙ্গু এনকেফালাইটিস নিয়ে। তার মানে এই যে কজের মধ্যে বর্তমানে কিন্তু ডেঙ্গু আসবে, এটা মিস করা যাবে না। কারণ এই পেশেন্ট প্রেজেন্ট করছে ডেঙ্গুর আদার্স ফিচার বাদ দিয়ে, সে এনকেফালাইটিস নিয়ে তারপর হচ্ছে প্রেজেন্ট করছে। তাহলে ডেঙ্গি ভাইরাস, এই ডেঙ্গি ভাইরাসও কি করতে পারে, এনকেফালাইটিস করতে পারে, যদিও আনকমন কিন্তু করতে পারে, যেটা এক্সপ্যান্ডেড ডেঙ্গুতে করে থাকে সাধারণত। ক্লিনিক্যাল ফিচার্স কি, এনকেফালাইটিস আর ইয়ার ফিচার প্রায় একই রকম, ঠিক আছে, মানে যে ভাইরাল এনকেফালাইটিস বা মেনিনজাইটিস প্রায় একই রকম। এই যে হেডেক থাকে, ফটোফোবিয়া থাকে, ইভেন এনকেফালাইটিস শুধুমাত্র হেডেক নিয়ে কোনো জ্বর ছাড়া প্রেজেন্ট করতে পারে, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে সেটা হইতে পারে। এই কারণে সাধারণত আমরা যখন এইরকম একটা পেশেন্ট পাই সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল, তারপর হচ্ছে স্টেরয়েড, অ্যান্টিব্যাকটেরিয়াল সবকিছু দিয়ে রাখি, একটা কম্বো থেরাপি দিয়ে রাখি, ঠিক না? কারণ যেটা হবে পরবর্তীতে সেটা অনুসারে ট্রিটমেন্ট, কিন্তু আগে পেশেন্ট বাঁচানোর দরকার। তো এইটা কজ অফ পলিনিউরোপ্যাথি, যদি আমরা পারি কজগুলো দেখবো, খুব বেশি ইম্পর্টেন্ট না, এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। এই যে কজ অফ পলিনিউরোপ্যাথি বা ইয়েটিয়া, এইগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম আছে, ঠিক আছে। আমরা পারলে দেখবো, না পারলে প্রয়োজন। এপিলেপসি সম্পর্কে, এপিলেপসি সম্পর্কে আসলে পরীক্ষায় আহ, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা অনেক সময় স্ট্যাটাস একটা এপিলেপটিকাসের ম্যানেজমেন্ট দিয়ে দিতে পারি পরীক্ষায়। একটা স্ট্যাটাস এপিলেপটিকাস কাকে বলে বা একটা স্ট্যাটাস এপিলেপটিকাসের ম্যানেজমেন্ট, এইরকম কোশ্চেন হয়তো হতে পারে। বাট এপিলেপসি থেকে আমার যতটুকু ইয়া সেটা হচ্ছে যে অত বেশি কোশ্চেন এপিলেপসি থেকে দেয় না। আচ্ছা, তাহলে এপিলেপসি আমরা কেন হয়, একটা ডিসঅর্গানাইজড বা নন সিনক্রোনাইজড ইলেকট্রিক্যাল ডিসচার্জের কারণে, অর্থাৎ ব্রেইনের মধ্যে বিভিন্ন ফোকাস থেকে একটা নন সিনক্রোনাস ইলেকট্রিক্যাল ডিসচার্জ যখন আসে, দ্যাট কনভার্টস ইনটু এপিলেপসি বা সিজার। এখন সেই সিজার কিরকম হইতে পারে, পার্শিয়াল হইতে পারে, অ্যাবসেন্ট হইতে পারে, কমপ্লিট হইতে পারে, টোনিক, ক্লোনিক, মায়োক্লোনিক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আছে। এইগুলোর আবার আলাদা আলাদা ডেফিনেশন আছে। তা আমরা অত বেশি কিছুতে যাব না। পরীক্ষার সময় এপিলেপসির যেটা বলছিলাম যে ম্যানেজমেন্ট, যে একটা অ্যাবসেন্স সিজারের ম্যানেজমেন্ট কি, লেভিটিরাসিটাম বা কোন ক্ষেত্রে কার্বামাজেপিন দিব, কোন ক্ষেত্রে সোডিয়াম ভ্যালপ্রোয়েট দিব, হ্যাঁ, একটা স্ট্যাটাস এপিলেপটিক আছে, কখন আমরা ফিনাইডিন দিব, কখন ডায়াজিপাম দিব, এক্সেট্রা। এই জিনিসগুলোই কম বেশি পরীক্ষায় আসছে। আর বাকি
খুব বেশি ইম্পর্টেন্ট না, চয়েস অফ ইনভেস্টিগেশন, একটা এপিলেপসির জন্য চয়েস অফ ইনভেস্টিগেশন ইজি, এটাই জানতে হবে আমাদের জন্য, ঠিক আছে। স্ট্রাকচারাল কোনো লেশন আছে কিনা সেটা দেখার জন্য অনেক কিছু করতে পারি, মেটাবলিক ডিসঅর্ডার আছে কিনা সেটা দেখার জন্য অনেক কিছু করতে পারি, বাট চয়েস অফ ইনভেস্টিগেশন কি, এই ক্ষেত্রে ইজি। আচ্ছা, পয়জনিং, পয়জনিং থেকে যদি অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটার ক্ষেত্রে স্পেসিফিক ম্যানেজমেন্ট কি বা স্পেসিফিক অ্যান্টিডোট কি, এইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা সবকিছুর স্পেসিফিক অ্যান্টিডোট জেনে যাব, ঠিক আছে। আহ, আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে করোসিভ পয়জন গুলো কি কি, করোসিভ পয়জনের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে আমরা করোসিভ পয়জনিং যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টমাক ওয়াশ দিতে পারবো না, যার ফলে আমাদের জানতে হবে যে করোসিভ পয়জন কি কি আছে। করোসিভ পয়জনের তাইলে এই ক্ষেত্রে কোশ্চেনটা হবে যে কোন ক্ষেত্রে স্টমাক ওয়াশ দেওয়া যাবে না, তাহলে সেটা করোসিভ পয়জনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের জানতে হবে। আচ্ছা, তাহলে ম্যানেজমেন্টটা কিভাবে হবে? ম্যানেজমেন্ট সব পয়জনিং এর ক্ষেত্রে এরকমই যে তার এবিসিডি ম্যানেজমেন্ট করতে হবে, সে তার যদি ক্লোদিং থাকে সেটাকে রিমুভ করে নতুন ক্লোদিং দিতে হবে, মানে তাকে সোর্স থেকে সরাই দিতে হবে। তার অ্যাবডোমেনে যেটা আছে যদি স্টমাক ওয়াশ দেওয়া সম্ভব হবে সেটা বের করে দিতে হবে। আর ব্লাডে যেটা চলে গেছে তাহলে সেটাকে স্পেসিফিক অ্যান্টিডোট দিয়ে তারপর হচ্ছে নিউট্রালাইজ করতে হবে। মানে এই হচ্ছে অ্যাকচুয়ালি কাজ, যে আমি হচ্ছে কন্টামিনেশন কমাবো, অ্যাবজর্পশন কমাবো। কন্টামিনেশন কমাবো কি, সোর্স থেকে তাকে দূরে সরাই দিব, অর্থাৎ জামা কাপড় খুলে দিব, অথবা যেই সোর্স সে মানে পয়জনিত হয়েছে সেখান থেকে তাকে সরাই নিব, এটা দিতে দিই। অ্যাবজর্পশন কমাবো কিভাবে? অবজর্পশন কমাবো স্টমাক ওয়াশ দিয়ে, আর যদি অথবা অ্যাক্টিভেটেড চারকোল খাওয়াইয়া এরকম। আর হচ্ছে আমার এই যে লাস্ট অফ অল যে এক্সক্রিশনটাকে বাড়াই দিব অথবা অ্যান্টিডোট দিব, সেটা হচ্ছে ব্লাডের যে ডেন্সিটিটা আছে সেটাকে কমানোর জন্য। তাহলে মোটামুটি এইগুলোই হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তাহলে এইটা আমরা দেখবো যে মানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি কি। যদি ম্যানেজমেন্ট পরীক্ষা আসে তাহলে তো সেই ক্ষেত্রে এরকম, বাট বলছিলাম যে যদি অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখান থেকে হয় তাহলে সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে স্পেসিফিক অ্যান্টিটিউড। এটা ছাড়াও ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে জানতে হবে যে আমাদের ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে অ্যাট্রোপিনাইজেশনের সাইন কি, তার উল্টো হচ্ছে ওপিসি পয়জনিং এর সাইন কি। তাহলে এটা আমাদের জানতে হবে যে ওপিসি পয়জনিং সাধারণত কি হয়, যে সিক্রেশন গুলো বেড়ে যায়, ঠিক না, মানে এই যে ব্রঙ্কো কনস্ট্রিকশন, ব্রঙ্কিয়াল সিক্রেশন, ব্রঙ্কোরিয়া, তারপর হচ্ছে আমাদের বমিটিং হবে, ডায়রিয়া, এদিকে সোয়েটিং হবে, মানে সব জায়গা থেকে সিক্রেশনটা বা ইয়েটা বেড়ে যাবে, স্যালাইভেশন হবে। যখন আমরা অ্যাট্রোপিন দিব তখন তার উল্টো চেহারাগুলো দেখা যাবে, অর্থাৎ অ্যাট্রোপিন যখন দিব তখন সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই যে আহ ব্রঙ্কোরিয়া বা লাংসটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ তখন আর ক্রেবস পাওয়া যাবে না, তারপর হচ্ছে এক্সিলা ড্রাই হয়ে যাবে, এদিকে হার্ট রেটটা বেড়ে যাবে, তারপর হচ্ছে আমার এই যে স্যালিভেশনটা কমে যাবে, সোয়েটিংটা কমে যাবে ইত্যাদি। আর চোখে কি হবে? চোখে ওপিসি পয়জনিং এ চোখ হচ্ছে কি হবে, মায়োসিস হবে, সাধারণত পিন পয়েন্ট পিউপিল বা এরকম দেখা যায়। যদি আমরা অ্যাট্রোপিন দিই তাহলে কি হবে, পিউপিল ডায়ালেটেড হবে, ঠিক আছে। তাইলে এই যে সাইন সিমটমস গুলা এইগুলা মাথায় রাখতে হবে, পার্টিকুলারলি ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে। বাকি কোনো পয়জনিং এর ক্ষেত্রে সাইন সিমটমস মানে এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা সাধারণত ঘুরেই পেঁচেই কিছু কোশ্চেন করে, সেই ক্ষেত্রে এটা দিয়ে থাকে। আদারওয়াইজ আমি কোনো পরীক্ষায় এটা দিতে দেখিনি যে এরকম মানে স্যালিসাইলেট পয়জনিং অথবা মিথানল পয়জনিং এইরকম সাইন সিমটমস দেওয়ার ক্ষেত্রে। মিথানল পয়জনিং এর ক্ষেত্রে সাইন সিমটমস এর মধ্যে একটা ইম্পর্টেন্ট, পার্ট ওয়ান পরীক্ষা সাধারণত যেটা দেয় যে সে এরকম কোন একটা একটা ইভেন্ট দিয়ে দেয়, যে এরকম কোন একটা ইভেন্টে সে অ্যাটেন্ড করছে, এরপরে সে এখানে রিক্রিয়েশনাল ড্রাগ খাওয়ার পরে সে অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতেছে না। তাহলে এটা হচ্ছে মিথানল পয়জনিং, এরকম আর কি স্পেসিফিক বোঝা যায় যে কোনখান থেকে কোশ্চেনটা করবে। তাইলে ম্যানেজমেন্ট অফ ওপিসি পয়জনিং এবিসিডি ম্যানেজমেন্ট সবার ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে অ্যাট্রোপিন আর প্রালিডোক্সিন, কথা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে প্রালিডোক্সিন, প্রালিডক্স, ঠিক আছে। তাহলে এইটাই আমাদের পড়তে হবে যে স্পেসিফিক ম্যানেজমেন্ট কি, স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে প্রালিডোক্সিন। আর অ্যাট্রোপিনকে দিই, অ্যাট্রোপিন কেন দিই, অ্যাট্রোপিন দিই আমরা ওর যে সাইন সিমটমসটা আছে সেটাকে রিভার্স করানোর জন্য, ঠিক আছে। আচ্ছা, সিডেটিভ এর মধ্যে বারবিচুরেট দেওয়া আছে, বারবিচুরেট অথবা হচ্ছে ডায়াজিপাম, যাই বলি, এইসব ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনটার ক্ষেত্রে স্পেসিফিক ম্যানেজমেন্ট কি।
ঠিক আছে। বারবিচুরেটের ক্ষেত্রে যেমন এই আমাদের এখানে তেমন কোনো স্পেসিফিক আসলে অ্যান্টিডোট নাই, সেই ক্ষেত্রে এই যে ফোর্স ডায়ালিসিস করতে হয় বা ইয়ে করতে হয় এইরকম। আমরা যদি যাই যে বেনজোডায়াজিপিন, সেই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে। বেনজোডায়াজিপিনের ক্ষেত্রে এই যে ফ্লুমাজেনিল বা এটার ক্ষেত্রে এই যে ফ্লুমাজেনিল স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে। আচ্ছা, আমি এটার সবগুলো এক করে অর্থাৎ কোনটার ক্ষেত্রে স্পেসিফিক অ্যান্টিডোট কি সেটা আমি একবারে পাঠাই দিব, এটা আপনাদেরকে দিয়ে দিব। প্যারাসিটামল পয়জন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে স্পেসিফিক অ্যান্টিডোট কি প্যারাসিটামল পয়জনের ক্ষেত্রে। অ্যান্টিডোট এনএসিটিল সিস্টেম, ঠিক আছে। এই যে এনএসিটিল সিস্টেম এই নামগুলোই জানতে হবে যে আপনার পরীক্ষার জন্য এইগুলোই ইম্পর্টেন্ট। যে স্পেসিফিক অ্যান্টিডোট কি, অবজেক্টিভের জন্য এই কোশ্চেন গুলোই আসে সাধারণত পরীক্ষায়। কেরোসিন পয়জনিং এটা একটা করসিভ, এই ক্ষেত্রে স্টমাক ওয়াশ দেওয়া যাবে না, ঠিক আছে। এই যে এইটা ইম্পর্টেন্ট যে যেগুলো করসিভ পয়জনিং, যেমন কেরোসিন আছে। তারপর আমরা যেটা কমনলি পেয়ে থাকি সেটা হচ্ছে এই যে ইয়াটা পেয়ে থাকি, কি বলে, হারপিক পয়জনিং পেয়ে থাকি, করসিভ। প্যারাকুইট ইয়াটা পেয়ে থাকি। মানে এইরকম যেগুলো আছে যেগুলো করসিভ, সেই ক্ষেত্রে ইয়ে করা যাবে না, স্টমাক ওয়াশ দেওয়া যাবে না। অ্যালকোহল পয়জনিং, অ্যালকোহল পয়জনিং সাধারণত এই যে অ্যালকোহল পয়জনিং বলতে মিথানল পয়জনিং অ্যাকচুয়ালি। মিথানল পয়জনিং যদি হয় তাহলে সেই ক্ষেত্রে স্পেসিফিক অ্যান্টিডোট কিন্তু ইথানল, ঠিক আছে। বা ডাইথিন ইথিলিন গ্লাইকল একটা আছে। তাহলে এই যে স্পেসিফিক ম্যানেজমেন্ট গুলোই জানতে হবে, যে মিথানল পয়জনিং এর ক্ষেত্রে স্পেসিফিক ম্যানেজমেন্ট, ঠিক আছে। এই সায়েন্স সিমটমস অতটা ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষায় কখনো আসে নাই। যে মিথানল পয়জনিং এর সাইন সিমটমস কোন স্টেজে কি, এগুলো ওই যে ফরেন্সিক মেডিসিনের জন্য কিছুটা ইম্পর্টেন্ট ছিল, বাট এই লেভেলে আসার পরে এটা ইম্পর্টেন্ট। দাদুরা পয়জনিং এগুলোর ক্ষেত্রে সাইন সিমটমস খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ওই যে স্পেসিফিক ম্যানেজমেন্টটা জানতে হবে অবজেক্টিভের জন্য, যে ফাইসোস্টিগমিন বা কোন ক্ষেত্রে নিউস্টিগমিন দিবে এইগুলো। পয়জনাস স্নেকস ফাউন্ড ইন বাংলাদেশ কি কি আছে, আমরা এগুলোর নামগুলো একটু দেখবো যে কি কি নাম আছে। পয়জনাস স্নেকস গুলো কি কি আছে। ফিচার্স অফ স্নেক বাইট মানে এই যে ফ্যাং মার্কস আছে, সেটা হচ্ছে যে যদি অনেকগুলো ফ্যাং মার্কস থাকে তাহলে সেই ক্ষেত্রে নন ভেনোমাস। যদি দুইটা থাকে স্পেসিফিক তাহলে সেটা ভেনোমাস। সাইন সিমটমসটা ওভারঅল একবার দেখবো, কিন্তু এই ক্ষেত্রে কমপ্লিকেশনস কি কি হইতে পারবে, সাইন সিমটমস কখন কি সাইন সিমটমস ডেভেলপ করে এটা। ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে পলিভেনম, পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম, এটাই ইম্পর্টেন্ট যে এই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কি। এবিসিডি ম্যানেজমেন্ট তো আছে, কিন্তু পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম এটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। এখন সেই ক্ষেত্রে আমরা এই যে ভেনোমাস যেগুলো আছে, এগুলো আবার দুই রকম আছে আমরা জানি, যে একটা হচ্ছে আহ হেমাটোটক্সিক আর একটা হচ্ছে নিউরোটক্সিক। তাইলে এই যে কোন কোন সাপগুলা হেমাটোটক্সিক কোন সাপগুলা নিউরোটক্সিক এইগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। আমাদের যেই অ্যান্টিভেনম গুলো আছে সেই অ্যান্টিভেনম গুলো কিন্তু বেসিক্যালি হেমাটোটক্সিকের এগেনস্টে কাজ করে। আচ্ছা, নিউট্রিশনাল ডিজিজেস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি। নিউট্রিশনাল ডিজিজের ক্ষেত্রে কোনটার ডেফিসিয়েন্সির কারণে কি রোগ হতে পারে, এটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বাকি যেই কোনটা ডেফিসিয়েন্সিতে কি কি সাইন সিমটমস এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, কোনটা ডেফিসিয়েন্সিতে সাধারণত কি হয় এটাই ইম্পর্টেন্ট। কারণ অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসলে এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে রিটেন কোশ্চেন হওয়ার পসিবিলিটি রিলেটিভলি লেস, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখবো যে কোনটার ক্ষেত্রে এইসব জিনিস লাগবে না, এই যে এনার্জি ভ্যালু কত, কোনটার ক্ষেত্রে এনার্জি ভ্যালু কত, তারপর হচ্ছে কোনটা খাইলে কি হয়, এইসব লাগবে না পরীক্ষার জন্য, এগুলো এখন আর আসার মতো না। ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা, যে ভিটামিন এ এর ডেফিসিয়েন্সিতে কি হতে পারে। হ্যাঁ, ভিটামিন এ এর অ্যাক্টিভ ফর্মটা আমরা একটু জানতে পারি, যে কোনটার অ্যাক্টিভ ফর্ম কি। বাট এই যে ডেফিসিয়েন্সিতে কি হয় এটা সবার আগে জানতে হবে। যেমন ভিটামিন এ এর ডেফিসিয়েন্সিতে আমরা খুব কমনলি জানি নাইট ব্লাইন্ডনেস, চোখের যত সমস্যা আছে এখানকার 6-7টা স্টেজ আছে, যে কোনোটাই হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভ ফর্মের নাম রেটিনল বা রেটিনাইক অ্যাসিডিটি। ভিটামিন ডি এর অভাবে কি হয়, ছোটদের রিকেটস, বড়দের অস্টিওমালেশিয়া। অ্যাক্টিভ ফর্মের নাম 125 ডাইহাইড্রোক্সিকোলেক্যালসিফেরল। ভিটামিন ই এর অ্যাক্টিভ ফর্মের নাম টোকোফেরল। কে এর
ইয়াতে কি হয়, ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং। তাহলে এইটা জানতে হবে যে এই যে ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং, তার মানে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর আছে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর আছে, ঠিক আছে। 2, 7, 9, 10, 2, 7, 9, 10, ঠিক আছে। এইগুলো হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। এই যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর গুলো আছে, এটা জানতে হবে যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কোনগুলো, ঠিক আছে। তাইলে ওইটা আমরা জানার চেষ্টা করি, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর। আচ্ছা, এরপরে ভিটামিন বি 1 এর অভাবে কি হয় সাধারণত, এই যে এটার একটি ফর্মের নাম থায়ামিন, বেরি বেরি বার্নিক্স কোর্সাকফ সিনড্রোম ইত্যাদি ইত্যাদি এগুলো হয়। ভিটামিন বি 2 এর অভাবে কি হয়, এই যে সেবুরিক ডার্মাটাইটিস, তারপর হচ্ছে লেশনস, মানে মানে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস যেটা আর কি, এই লেশনস অফ কর্নার অফ দ্য মাউথ, মানে সহজ কথা হচ্ছে অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, স্টোমাটাইটিস, ঠিক আছে। ভিটামিন নায়াসিনের অভাবে পেলাগ্রা, প্লাগ্রার পার্ট হচ্ছে তিনটা, ডায়রিয়া, ডিমেনশিয়া, ডার্মাটাইটিস, ঠিক আছে। এই তিনটাকে একসাথে বলা হয় কি, পেলাগ্রা। বায়োটিনের অভাবে কি হয়, বায়োটিনের অভাবে কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটা সাধারণত ডিমের মধ্যে থাকে। ভিটামিন বি 6 এর অভাবে কি হয়, নিউরোপ্যাথি বা কনভালশন ইয়ে হইতে পারে, এইগুলো আর কি, যে কোনটার অভাবে কি হয়। ফলিক অ্যাসিড পার্টিকুলারলি এটা ইম্পর্টেন্ট, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, নিউরাল টিউব ডিফেক্ট। ভিটামিন বি 12 পার্নিশাস অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, আর হচ্ছে স্পাইনাল ডিজেনারেশন, মানে সাব একিউট কম্বাইন্ড ডিজেনারেশন যেটা আর কি, ঠিক আছে। ভিটামিন সি এর অভাবে স্কাবি। তার মানে এই যে বক্সটা আছে পরীক্ষার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট হচ্ছে এই বক্সটাই, অর্থাৎ এখান থেকেই কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। কোন ভিটামিনের অ্যাক্টিভ ফর্ম কি, এটা কিছুটা ইম্পর্টেন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনটার অভাবে কি হয়, এইটাই জানতে হবে পরীক্ষার জন্য। বাকি যে জিনিসগুলো আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, এই যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস বা ইয়ে টিয়ে, এইগুলো আসলে খুব বেশি লাগবে না, ঠিক আছে, এগুলো আমাদের জন্য তেমন একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কমন মেল নিউট্রিশন ইন বাংলাদেশ, এই যে ম্যারাসমারাস আর কোয়াশিওরকর, এইটা উম, আমাদের জন্য এই লং কেস বা শর্ট কেসের জন্য কিছুটা ইম্পর্টেন্ট ছিল, পার্টিকুলারলি পেডিয়াট্রিক্সে যখন আমরা ইয়ে করছি। এখন আসলে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি লাগে না সব। তারপরে একটু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য হয়তো বা দেখতে পারি ম্যারাসমাস, যেখানে আহ মূল সমস্যা হচ্ছে যে প্রোটিন ডেফিসিয়েন্সি, আর কোয়াশিওরকর যেখানে ক্যালোরি ডেফিসিয়েন্সি। এটাই হচ্ছে এই দুইটার মধ্যে মূল পার্থক্য। তার মানে ম্যারাসমাসের ক্ষেত্রে প্রোটিন ডেফিসিয়েন্সি, আর এই যে কোয়াশিওরকরের ক্ষেত্রে হচ্ছে ক্যালোরি ডেফিসিয়েন্সি। এইটা আমাদের একটু জানতে হবে যে কোনটার ক্ষেত্রে ক্যালোরি ডেফিসিয়েন্সি, কোনটার ক্ষেত্রে প্রোটিন ডেফিসিয়েন্সি। তার মানে ম্যারাসমাসে কিন্তু ইডিমা থাকবে না, কিন্তু কোয়াশিওরকরে কি থাকবে, এরকম ইডিমা থাকবে, ঠিক আছে। মানে ম্যারাসমাসে সাধারণত ওয়াস্টিং থাকে, প্রোটিন ওয়াস্টিং থাকে, মাসেল ওয়াস্টিং, কিন্তু কোয়াশিওরকর কমপ্লিকেশন কি, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, এটা আমরা একটু দেখতে পারি, বাট লেস ইম্পর্টেন্ট, এগুলো লেস ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ওইটাই যে কোনটার অভাবে কি হয়, মানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসলে ওইখান থেকেই কোশ্চেন আসবে। ওবেসিটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। শুধুমাত্র আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মানে কোন বিএমআই লেভেলে আমরা ওবেসিটি বলবো বা মরবিডলি ওবেস বলবো, ঠিক আছে। তাহলে এইটা জানলে কি হবে, বাকিগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। ওবেসিটি থেকে এখন পর্যন্ত পরীক্ষায় ওরকম কোশ্চেন, অত বেশি কোশ্চেন আসতে দেখি নাই। কমপ্লিকেশন আমরা দেখতে পারি যে ওবেসিটির কয়েকটা কমপ্লিকেশন, এইটা হয়তো বা লাগতে পারে যে ওবেসিটির 5-10টা কমপ্লিকেশন এখানে এরকম, ঠিক আছে। নর্মাল বিএমআই কত, এইগুলো আমরা জানি, তারপরে একবার একটু চোখের দেখা দেখে যাবো যে নর্মাল বিএমআই কত। 18.5 থেকে 24.9, তার মানে এর নিচে থাকলে আমরা থিন বলবো, পার্টিকুলারলি 17.5 এর নিচে থাকলে আমরা থিন বলি, লিনিয়ান থিন। এটা নর্মাল, এর উপরে থাকলে হচ্ছে হাই নর্মাল বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে এটাকে মানে মাইল্ড ওবেস, তারপর হচ্ছে মরবিড ওবেস, এরকম আর কি ক্লাসিফিকেশন করা হয়, ঠিক আছে। ইপিআই শিডিউল পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, আমার মনে হয় না যে এইসব জিনিস খুব বেশি দেখার দরকার আছে, বা এটা দেখলেও এটা পেডি থেকে অথবা হচ্ছে ইয়ে থেকে ইম্পর্টেন্ট। তবে এইটা ইম্পর্টেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কি কি আছে, ঠিক আছে। ভিটামিন A, C, E, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর অলরেডি বলছি, 2, 7, 9, ঠিক আছে। এটা ফ্যাক্টর 11 লেখা আছে, কিন্তু এটা ফ্যাক্টর 11 হবে না, এটা ফ্যাক্টর 2, ঠিক আছে। ফ্যাক্টর 2, 7, 9, 10, ঠিক আছে, অলরেডি এটা আলাপ আলোচনা করছি, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।
ভিটামিন A ডেফিসিয়েন্সির কারণে ওই যে বলছিলাম যে কতগুলো স্টেজ আছে আমরা এটা দেখবো, ভিটামিন B1 ডেফিসিয়েন্সি, B2 ডেফিসিয়েন্সি, এইগুলো অলরেডি আলাপ আলোচনা করছি, এইটাই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে। আহ কোনটার ক্ষেত্রে কোনটা ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কি হয় এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই মিনারেল গুলোর ক্ষেত্রে এইরকম জিনিসটাই জানতে হবে যে ডেফিসিয়েন্সিতে কি হয়, টক্সিসিটিতে কি হয়। সাধারণত টক্সিসিটিতে কি হয় এটা অত বেশি আসে না পরীক্ষায়, তাও আমরা এটা একটু দেখবো যে এই বক্সটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে। আচ্ছা, এন্ডোক্রাইনোলজি থেকে যদি কোনো কোশ্চেন আসে, মানে রিটেনের জন্য অথবা অবজেক্টিভের জন্য, দুই ক্ষেত্রে একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থাইরয়েড। অর্থাৎ থাইরয়েড থেকেই আপনার এইসব পরীক্ষায় তো আসলে অনেক বেশি কোশ্চেন দেওয়ার সুযোগ থাকে না, হয়তো একটা দুইটা কোশ্চেন দেওয়ার সুযোগ থাকে, সেই কোশ্চেনটা থাইরয়েড থেকে হবে ধরে রাখেন। এবং সেই অনুসারেই মানে থাইরয়েড সম্পর্কে আপনার প্রিপারেশন থাকতে হবে। ঠিক আছে। তাহলে এই যে থাইরয়েডের যে ক্লাসিফিকেশন আছে, মানে হরমোন এক্সেস বা হরমোন ডেফিসিয়েন্সির ক্লাসিফিকেশন, সেটা আমরা দেখবো যে হরমোন এক্সেসে কি হতে পারে, ডেফিসিয়েন্সিতে কি হতে পারে। ঠিক আছে। তবে এর মধ্যে এই যে সাবঅ্যাকিউট থাইরয়েডিটিস, এইটা দেখা গেছে পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি অবজেক্টিভ টাইপ কোশ্চেনে এই কোশ্চেনটা সবচেয়ে বেশি দিছে, সাবঅ্যাকিউট থাইরয়েডিটিস। অর্থাৎ এরকম একটা থাইরোটক্সিকোসিস এর ফিচার দিছে, এবং ইয়ে ছিল যে তার হয়তো এক দুই সপ্তাহ আগে উম, একটা কোনো জ্বর গেছে অথবা কোনো একটা ইনফেকশনের হিস্ট্রি দিবে। সেই ক্ষেত্রে এটা কি, এটা হচ্ছে সাবঅ্যাকিউট থাইরয়েডিটিস, যার আর এক নাম ডিকুয়েরভ্যান্স থাইরয়েডিটিস। ঠিক আছে। ডিকুয়েরভ্যান্স থাইরয়েডিটিস। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো মোরলেস দেখতে হবে। গ্রেভস ডিজিজ পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর হচ্ছে এখানে হাশিমোটোস থাইরয়েডিটিস ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাইরয়েডিটিস। এটা এফসিপিএস বলেন, এমআরসিপি বলেন, সব পরীক্ষার জন্য সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এখান থেকে। আচ্ছা, থাইরয়েডোক্সিকোসিস অলরেডি আমরা পড়ছি যে গ্রেভস ডিজিজ, মাল্টিনোডিউলার গয়টার, সলিটারি থাইরয়েড এডিনোমা, থাইরয়েডিটিস এর মধ্যে সাবঅ্যাকিউট থাইরয়েডিটিস, পোস্টপার্টাম থাইরয়েডিটিস। ঠিক আছে। বাকিগুলো একটোপিক কিছু থাইরয়েড হইতে পারে, স্ট্রোমা ওভারি, এটা ইম্পর্টেন্ট যে এই সব জায়গা থেকে একটোপিক থাইরয়েড হরমোন রিলিজ হয়। কমন ফিচার্স কি কি এটা জানতে হবে, যে থাইরয়েডের ক্ষেত্রে কমন ফিচার্স কি কি: পালপিটেশন, রেস্টলেসনেস, ইরিটেবিলিটি, ট্যাকিকার্ডিয়া, তারপর হচ্ছে ওয়েট লস, ডায়রিয়া, ভমিটিং, হিট ইনটলারেন্স, সোয়েটিং। ঠিক না? এগুলা সাইন সম্পর্কে আমরা একটু দেখবো। আমরা জানি মোটামুটি প্রায় সবগুলো এর। ইনভেস্টিগেশন কি কি করব: T3 আর টিএসএস। ঠিক না? এটা থাইরোটক্সিকোসিস এর ক্ষেত্রে। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে T4 আর টিএসএস। ঠিক আছে। এটা ছাড়া ওই যে রেডিও আয়োডিন আয়োডিন আপটেক টেস্ট, থাইরয়েড সিন্টোগ্রাফি ইত্যাদি ইত্যাদি করা যেতে পারে। থাইরয়েড সিন্টোগ্রাফির ফাইন্ডিং এর উপর ভিত্তি করে কোনটা আবার কি রোগ এটা দিতে পারে পরীক্ষায়, যে একটা ডিফিউজ এরিয়ায় হচ্ছে যথেষ্ট আপটেক আছে, তার মানে এটা মাল্টিনোডিউলার গয়টার। কিন্তু একটা যদি ডিফিউজ এরিয়ায় কিন্তু অল্প আপটেক, তার মানে এটা সাবঅ্যাকিউট থাইরয়েডিটিস। একটা নির্দিষ্ট এরিয়ায় একটা নোডিউলের মধ্যে বা একটা নির্দিষ্ট এরিয়ায় আপটেক, তার মানে এটা থাইরয়েড এডিনোমা বা সলিটারি নোডিউল, এরকম আর কি। তাইলে এইটা আমরা দেখবো। হাইপোথাইরয়েডিজমের মধ্যে কি কি আছে, পার্টিকুলারলি এটা ইম্পর্টেন্ট হাশিমোটোস থাইরয়েডিটিস। হাশিমোটোস থাইরয়েডিটিস কখন আমরা বলবো? যখন এই যে টিপিও অ্যান্টিবডি যেটা যদি পজিটিভ হয়, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ওই যে হাশিমোটোস থাইরয়েডিটিস ইয়ার ক্ষেত্রে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এইগুলো আমরা একটু দেখবো। থাইরয়েডটাই পরীক্ষার জন্য মোরালেস ইম্পর্টেন্ট। ঠিক আছে। মিক্সিডিমা কোমা পরীক্ষার জন্য লাগবে না, এইসব জিনিস পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। গ্রেভস ডিজিজ সম্পর্কে এত ডিটেলস কিছু লাগবে না, শুরুতে যা পড়ছেন এইগুলো পড়লে চলবে। প্যারাথাইরয়েডের এই ফিজিওলজিটা দেখা যেতে পারে, যে প্যারাথাইরয়েড কি কি কাজ করে। ঠিক আছে। বাট থাইরয়েডের থেকে অবশ্যই অবশ্যই কম ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে যে মানে এই যে থাইরয়েডটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্যারাথাইরয়েড থেকে বা অন্য ইয়ে থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কম। কুশিং সিনড্রোম বা ইয়ে থেকে যদি কোশ্চেন আসে, এটা আপনার জানাশোনার মধ্যে কোশ্চেন আসবে, যে একটা স্টেরয়েড খাওয়া হিস্ট্রি আছে, মুন ফেস, তারপর হচ্ছে হেয়ার থিনিং, হার্সুইটিজম, একনি প্লেথর ইত্যাদি আছে। তো সেটা কি, সেটা কুশিং সিনড্রোম। এটা আমরা ফিচারটা দেখলেই বুঝতে পারবো।
যার ফলে একবার দুইবার পড়া থাকলে বা আমাদের আগের যে নলেজ আছে এখান থেকে এগুলো অ্যান্সার করা যায়। যদি ডিপ কোনো কোশ্চেন আসে তাইলে সেটা থাইরয়েড থেকে আসবে। এডিসন্স এর ক্ষেত্রে এরকম পিকচার একটা দিয়ে দিবে, যেটা দেখলেই বুঝে যাবে যে এটা এডিসন্স ডিজিজ। হয়তো দেওয়া থাকবে যে সোডিয়াম লেভেলটা কম, সোডিয়াম লেভেলটা তার কম আছে, আর পটাশিয়াম লেভেলটা বেশি আছে অথবা বর্ডার লাইন আছে, ঠিক আছে, হয় বেশি অথবা বর্ডার লাইন আছে। যদি এরকম থাকে আর বাকি তার হাইপারটেনশন, সে হয়তো একটা ফলের হিস্ট্রি থাকতে পারে, এরকম ইয়ে দেওয়া থাকবে, সেই জিনিসটা কি, তাহলে সেটা এডিসন্স। মানে এইরকম ইয়েটা দেওয়া থাকবে, তার মানে এই যে ক্লিনিক্যাল ফিচার্স থেকেই কোশ্চেনটা হয়তো এরকম সেট করবে যে একটা হাইপোনাট্রিমিয়া, আবার ওদিকে হাইপার ক্যালেমিয়া, এরকম দেওয়া থাকবে। আর ওই যে ফিচার্স অফ এইগুলা দেওয়া থাকবে, ওয়েট লস, পোস্টুরাল হাইপোটেনশন বা ফল, এরকম দেওয়া থাকবে। জিনিসটা জাস্ট হচ্ছে আপনার ক্লিনিক্যাল পিকচারটা দেওয়া থাকবে, আপনাকে বের করতে হবে যে ডিজিজটা কি। একেবারেই সহজ, একটা দুইটা জিনিস হচ্ছে মানে ওভারঅল হচ্ছে আপনি কনসাইজলি যদি মেটিকুলাসলি সবকিছু একটা দুইটার মধ্যে নিয়ে আসতে পারেন, এটা পরীক্ষার জন্য কমন পড়ে যাবে। অ্যাক্রোমেগালির ক্লিনিক্যাল ফিচার্স লাগবে না, খুব বেশি ইম্পর্টেন্ট না এগুলো পরীক্ষার জন্য, এই জিনিসগুলো লাগে না পরীক্ষায়। মানে অন্তত পক্ষে এইরকম কম্পিটিটিভ এক্সাম গুলাতে এইসব জায়গা থেকে কোশ্চেন হয়। এগুলো লাগবে না পরীক্ষার জন্য। ইনসুলিন সম্পর্কে তেমন কিছু পড়া লাগবে না, ডায়াবেটিস সম্পর্কে ওভারঅল আমাদের একটা হয়তো ইয়ে থাকবে। তবে পার্টিকুলারলি ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস এর কমপ্লিকেশন, এখন আর এই লেভেলে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, তারপর হচ্ছে কোনটার ইয়ে কি, এইরকম জিনিস পরীক্ষার জন্য আসলে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে হয়তো আমরা যে অ্যান্টি ডায়াবেটিক গুলো ব্যবহার করি সেইগুলোর কিছু কমপ্লিকেশন আছে, সাইড ইফেক্টস আছে, এইগুলো সম্পর্কে আসতে পারে। অথবা পরীক্ষার জন্য কোশ্চেন আসতে পারে যে এই যে ডায়াবেটিস এর কমপ্লিকেশন কি কি, এটা আর কি, ঠিক আছে। আচ্ছা, গাইনোকোমেশিয়ার কজ গুলো আমরা একটু দেখতে পারি। গাইনোকোমেশিয়ার কোন কোন কজ পরীক্ষার জন্য আসছে। এই যে গাইনোকোমেশিয়ার কজ গুলো, এটা আমরা একটু দেখতে পারি। কিছু ড্রাগস আছে, যেমন সিমিটিডিন, টিগোক্সিন, স্পাইরোনোলেকটন, এইগুলো ইম্পর্টেন্ট। এটা ছাড়াও নর্মাল ফিজিওলজিক্যাল হইতে পারে একটা অ্যাডোলেসেন্ট এজের, তারপর হচ্ছে সিএলডির কারণে হইতে পারে, এরকম কিছু কিছু ডিজিজ আছে, কিছু কিছু ড্রাগস আছে, মানে যেই ক্ষেত্রে টেস্টোস্টেরনের মেটাবলিজমটা বেড়ে যায় আর কি, ঠিক আছে। মানে ইস্ট্রোজেন টেস্টোস্টেরন রেশিওটা অল্টারেট হয়ে যায়, সেই সেই রকম ক্ষেত্রে গাইনোকোমেশিয়া। অ্যামেনেরিয়া সম্পর্কে তেমন কিছু পড়ার প্রয়োজন নেই, কমন কজ অফ এডিসন ডিজিজ জানা লাগবে না, এইগুলো সব বাদ, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে যেটা পড়বো খুব ভালো করে সেটা হচ্ছে থাইরয়েড, থাইরয়েডের অর্থাৎ থাইরোটক্সিকোসিস, হাইপোথাইরয়েডিজম, এই দুইটা খুব ভালো করে পড়বো। আর হচ্ছে যে বাকিগুলোর এই যে সিনারিও বেসড, এবং সিনারিওটা একেবারে স্পেসিফিক সিনারিও, মানে আমাদের খুব বেশি অ্যাবনর্মাল জায়গায় যেতে হবে না। যেমন বললাম যে এডিসন্স থেকে হাইপোক্যালিমিয়া, সরি হাইপারক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া প্লাস হচ্ছে দুই একটা সিমটমস, এটা দিয়েই হচ্ছে এরকম প্রশ্নটা সেট করে। আবার ওদিকে প্যারাথাইরয়েড হরমোনের ক্ষেত্রে হয়তো হাইপার ক্যালসিয়ামিয়ার ফিচার প্লাস হচ্ছে তার এই এইরকম কোন একটা ইয়ে দিয়ে দেওয়া থাকবে। মানে সহজ কথা হচ্ছে যে এই বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটি প্লাস হচ্ছে সিমটমস দেখেই বুঝে যাবে। আবার কুশিং সিনড্রোম, সেই ক্ষেত্রে স্টেরয়েড ইউজের একটা হিস্ট্রি, অথবা হচ্ছে এরকম এই যে ক্লিনিক্যাল যে ফিচার গুলো আছে, অর্থাৎ মুন ফেস, তারপর হচ্ছে স্ট্রায়া, এরপর হচ্ছে হেয়ার থিনিং, স্কিন থিনিং, এরকম দেওয়া থাকবে, যার ফলে ওয়েট গেইন, এইগুলো দেওয়া থাকবে, যার ফলে বুঝে যাবে যে এটা হচ্ছে কুশিং সিনড্রোম, ঠিক আছে। তার মানে এইসব জায়গার ক্ষেত্রে আইডেন্টিফিকেশনটা খুব বেশি ডিফিকাল্ট রিলেটিভলি। হেমাটোলজির ক্ষেত্রে, হেমাটোলজি অ্যাকচুয়ালি একটা ভাস্ট টপিকস, এবং অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে অ্যান্সার করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় হেমাটোলজির ক্ষেত্রে। কারণ এখানে অনেক কিছু দিয়ে কোশ্চেন হইতে পারে, ব্লিডিং ডিসঅর্ডার গুলো থেকে কোশ্চেন হইতে পারে। এর মধ্যে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, ভন উইলব্রান্ড ডিজিজ, যেমন কমনেস্ট হিমোফিলিয়া কিন্তু ভন উইলব্রান্ড ডিজিজ। এটা ছাড়াও হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি কোন ফ্যাক্টরের কারণে হয় ইত্যাদি ইত্যাদি জানতে হবে। তারপরে হচ্ছে আবার যেমন ডিএসি, টিটিপি, তারপর হচ্ছে মানে এইগুলোর ক্ষেত্রেও তো আসলে ইয়া হইতে পারে, ব্লিডিং হইতে পারে। তার মানে এইগুলো মানে নন হিমোফিলিক যেসব কজ গুলো আছে, মানে ফ্যাক্টর ছাড়া অন্যান্য কিছু কারণে হইতে পারে। এটা ছাড়া কতগুলো ক্যান্সার আছে, হেমাটোলজিক্যাল ক্যান্সার, হস্কিন লিম্ফোমা, নন হস্কিন লিম্ফোমা। তার মানে এই যে লিম্ফোমা, তারপর হচ্ছে হেমাটোলজিক্যাল ক্যান্সার অর্থাৎ লিম্ফোমা, লিউকেমিয়া,
তারপরে হচ্ছে আবার কতগুলা এই যে অ্যাবনর্মাল প্যারাপ্রোটিনস এইগুলো আছে, যেমন অ্যামাইলোইডোসিস, মাল্টিপল মায়োলোমা, এইসব জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। তো ওভারঅল বিভিন্ন জায়গা থেকে এরকম ইয়ে হতে পারে, পার্টিকুলারলি ক্যান্সার গুলো থেকে যদি কোশ্চেন আসে, লিম্ফোমা, লিউকেমিয়া থেকে, এইসব জায়গা থেকে প্রায় সবগুলো ক্যান্সারের তো পিকচার প্রায় কাছাকাছি, যার ফলে মনে রাখা কঠিন এবং পরীক্ষার সময় মিলেইয়া যদি এটা অ্যান্সার করাটা একটু ডিফিকাল্ট। এই কারণে এই জায়গাটা থেকে কোশ্চেন আসলে একটু হয়তো অসুবিধা লাগতে পারে। তা আমরা এইটা একটু দেখবো যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যেটা কমন, মানে কমনেস্ট, এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার কজগুলো কি কি, তারপর সেখান থেকে ইনভেস্টিগেশন ফাইন্ডিং কি কি, তারপর হচ্ছে সাইন সিমটমস কি কি, এইগুলো আমরা একটু দেখবো। এটা ইম্পর্টেন্ট, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সব সময়ের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইভেন ট্রিটমেন্টটা পর্যন্ত ইম্পর্টেন্ট, যে এইখানে আমি ক্যালসিয়াম, এই সরি, ফেরাস সালফেট দিব নাকি ফেরাস গ্লুকোনেট দিব, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। যে কখন আমরা ফেরাস গ্লুকোনেট দিব, কখন ফেরাস সালফেট দিব, কত দিনের জন্য দিব, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। থ্যালাসেমিয়া ইম্পর্টেন্ট একটা টপিকস পড়তে হবে এটা, যে থ্যালাসেমিয়া মেজর মাইনর আলাদা করে হয়তো পরীক্ষার সময় দিবে না, কিন্তু তারপর আমরা জেনে যাব আলাদা করে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই যে ব্লাড কোয়াগুলেশন, ক্লটিং ফ্যাক্টর, প্লেটলেট, টিস্যু ফ্যাক্টর, এর মধ্যে আমাদের জানতে হবে যে ইন্ট্রিনসিক পাথওয়ের জন্য কি, কোনটা ব্যবহার করে। ইন্ট্রিনসিক পাথওয়ে অ্যাসেস করার জন্য প্রথ্রম্বিনটা, এই এপিটিটি, আর এক্সট্রিনসিক পাথওয়ে দেখার জন্য প্রথ্রম্বিন টাইম, ঠিক আছে। আর প্লেটলেট ফাংশন দেখার জন্য ব্লিডিং টাইম, ঠিক আছে। তাহলে এই যে ব্লিডিং টাইম, মানে বিটিসিটি, পিটি, এপিটিটি, কোনটার কাজ কি, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ওভারঅল হচ্ছে কোয়াগুলেশন দেখার জন্য ক্লটিং টাইম দেখবো, মানে কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো দেখার জন্য। তারপর হচ্ছে প্লেটলেটের ফাংশন দেখার জন্য দেখবো ব্লিডিং টাইম, এক্সটেন্সিভ পাথওয়ে ঠিক আছে কিনা এটা দেখার জন্য প্রথ্রম্বিন টাইম, ইন্ট্রিনসিক পাথওয়ে ঠিক আছে কিনা এটার জন্য অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিক টাইম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে এই যে হিমোফিলিয়া সম্পর্কে বলছিলাম, যে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে overall। খুব ভালো করে পড়তে হবে এটা, এইগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্লাস্টিক অ্যানিমিয়া অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক, এই যে প্যানসাইটোপেনিয়া, যেখানে ইয়ে হতে পারে, কি কি কারণে হতে পারে, রেডিয়েশন, ভাইরাল হেপাটাইটিস, প্রেগন্যান্সি, পারক্সিমাল নকটার্নাল হিমোগ্লোবিন, ইউরিয়া, বোন ম্যারো সাপ্রেশন, কিছু ড্রাগস এর কারণে হইতে পারে, কিছু সাইটোটক্সিক ড্রাগস, কিছু ভাইরাসের কারণে হইতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের ওভারঅল জানতে হবে, যে কোনটার ক্ষেত্রে কজ গুলা কি কি হইতে পারে, ঠিক আছে। হস্কিন লিম্ফোমা, নন হস্কিন লিম্ফোমা, কোনটা বড়দের হয় কোনটা বয়স্কদের হয়, এগুলো সম্পর্কে জানতে হবে। রিড স্টানবার্গ সেল, হস্কিন লিম্ফোমার আইডেন্টিফিকেশন, এইটা পরীক্ষার জন্য অবজেক্টিভ আসতে পারে, যে হস্কিন লিম্ফোমার মানে আইডেন্টিফাই করা হয় কি দিয়ে, রিড স্টানবার্গ সেল, ঠিক আছে। এটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কয়েকটা টাইপস আছে, টাইপ গুলো হয়তো আমরা জানতে পারি, বাট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে রিড স্টানবার্গ সেল অবজেক্টিভের জন্য। স্কিন নন হস্কিনের ডিফারেন্সটা একবার দেখলেই হবে। আচ্ছা, স্কিন থেকে ডার্মাটাইটিস, সোরিয়াসিস, এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ একজিমা, সোরিয়াসিস। এখন রিসেন্ট সময় যেহেতু একটা স্ক্যাবিসের একটা এপিডেমিক চলতেছে, এই কারণে আমাদের স্ক্যাবিস সম্পর্কেও জানতে হবে, ঠিক আছে। তাইলে এই যে স্ক্যাবিসের জীবাণুর নাম, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অবজেক্টিভের জন্য, সার্কোপটিস স্ক্যাবিস হোমিনিস, ঠিক আছে। এইটা কি কি ইয়া হয়, এটা ট্রিটমেন্ট কি, পারমিথ্রিন অর মেলাথায়ন, ঠিক আছে। এটা ছাড়াও মনোডাইসালফাইরাম ইউজ করা যেতে পারে, ডাইসালফাইরাম, এটা ব্যবহার করা যেতে পারে। কোথায় কোথায় হয় সাইটস অফ স্ক্যাবিস, এটা জানতে হবে। তাহলে সাইটস অফ স্ক্যাবিস আমরা এটা জানি, লাইন অফ হেব্রা, ঠিক আছে। লাইন অফ হেব্রা মানে এই যে আমাদের হাতের তালু থেকে শুরু করে, মানে যে ফ্লেক্সর সারফেস, অর্থাৎ এই যে রিস্ট, তারপর হচ্ছে আমাদের ফ্লেক্সর অ্যাসপেক্টস অফ দা ফোর আর্ম, তারপর হচ্ছে আপার আর্ম, তারপর এক্সিলা, তারপরে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, গ্রোইন, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এইটাকে একসাথে লাইন অফ হেব্রা বলা হয়।
একনি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, জীবাণুর নামটা হয়তো আমরা জানতে পারি যে মানে একনির জন্য কোন ইয়েটা কাজ করে, বাট আদারওয়াইজ এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সোরিয়াসিসটা একটু দেখতে হবে, সোরিয়াসিসটা ইম্পর্টেন্ট। অস্পিচ সায়েন্স কোবনার ফেনোমেনন, অস্পিচ সায়েন্স বলতে ক্রাস্টিং যদি থাকে সেই ক্রাস্টটা তুললে এখানে উজিং দেখা যায়, এই যে উজিং বা ব্লিডিংটা দেখা যায় এটাকে বলা হয় অস্পিচ সায়েন্স। আর কোবনার ফেনোমেনন কি, যে কারো যদি সোরিয়াসিস থাকে তাহলে বডির কোনো জায়গায় কেটে গেলে সেখানে আবার সোরিয়াসিস ডেভেলপ করে, মানে নর্মালি কেটে গেলে এমনি কেটে গেল সেখানে এই যে সোরিয়াসিসের ফিচার ডেভেলপ করে, তাহলে সেটাকে বলা হয় কি কোবনার ফেনোমেনন। তাহলে এই যে কোবনার ফেনোমেনন কি, অস্পিচ সায়েন্স কি, এইটা আমরা একটু দেখতে পারি পরীক্ষার জন্য। আহ বাকি জিনিসগুলো এই যে ভিতরে ডিটেলস পড়া লাগবে না, কিন্তু কি কি রিস্ক ফ্যাক্টরস আছে বা এক্সাজারবেটিং ফ্যাক্টরস আছে সোরিয়াসিসের, এই যে ট্রমা, ইনফেকশন, সানলাইট, ড্রাগস, সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টরস আছে, ট্রিটমেন্ট কি হইতে পারে, সোরিয়াসিসের স্টেপস গুলো কি কি আছে, এগুলো সব বিষয়ে কম বেশি জানতে হয়। স্টিভেন জনসন সিনড্রোম, এটা পরীক্ষায় পিকচার দিয়ে দিতে পারে, যদি অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন হয়তো হইতে পারে। ইরাইদেমা নোডোসাম এর কজ গুলা কি কি, কি কি কারণে ইরাইদেমা নোডোসাম দেখা যেতে পারে, এইটা আমরা একটু দেখবো যে কোন কোন ক্ষেত্রে ইরাইদেমা নোডোসাম দেখা যেতে পারে, শুধুমাত্র আহ কজ গুলা কি কি, কোন কোন ক্ষেত্রে ইরাইদেমা নোডোসাম দেখতে পারি আমরা সেটা দেখবো শুধু। স্কিন টিউমার, মোরলেস নামগুলো অন্তত পক্ষে জানতে হবে আর কি। সাইকেট্রিতে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড যেসব সাইকেট্রিক ডিজিজ গুলো আছে, অর্থাৎ পোস্টপার্টাম ব্লু, পোস্টপার্টাম সাইকোসিস, পোস্টপার্টাম ডিপ্রেশন, এগুলো ইম্পর্টেন্ট। আর এদিকে বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, পার্টিকুলারলি সিজোফ্রেনিয়া, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা সিজোফ্রেনিয়াটা খুব ভালো করে বলবো, ফার্স্ট র্যাঙ্ক সিমটমস অফ সিজোফ্রেনিয়া কোনগুলো, পজিটিভ সিমটমস কোনগুলো, নেগেটিভ সিমটমস, ইম্পর্টেন্ট খুবই, এটা খুব ভালো করে পড়তে হবে। ট্রিটমেন্ট কোনো কিছুরই ইম্পর্টেন্ট না, সব কিছুরই ট্রিটমেন্ট হচ্ছে সিবিটি। এসব হাইপোকন্ড্রিক্যাল ডিসঅর্ডার ইম্পর্টেন্ট না। ইটিং ডিসঅর্ডারটা আমরা একটু দেখতে পারি, যে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা, ঠিক আছে, এইটা একটু দেখা যেতে পারে পরীক্ষার জন্য, বাট ইম্পর্টেন্স সিজোফ্রেনিয়া, আর হচ্ছে পোস্টমর্টম ডিপ্রেশন, পোস্টমর্টম সাইকোসিস, আর হচ্ছে পোস্টমর্টম ব্লু। জেনেটিক্স অ্যান্ড ইলেকট্রোলাইটস, অ্যাসিড বেস ডিসঅর্ডার, এইগুলো জেনেটিক্স সম্পর্কে এই ট্রাইসোমি 21, ডাউন সিনড্রোম বা ট্রাইসোমি 21, তারপর হচ্ছে আমাদের ক্লাইন ফিল্টার সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোমটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এইগুলো ইম্পর্টেন্ট। ডাউন সিনড্রোম, তারপর হচ্ছে ক্লাইন ফিল্টার সিনড্রোম, এইগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। এটা টোটালটা পড়তে হবে, ডাউন সিনড্রোম বা ট্রাইসোমি 21, এটার ক্রোমোজোম অ্যাবনর্মালিটিটা কি, এই যে ট্রাইসোমি 21 মানে 21 নম্বর ক্রোমোজোমটা তিনটা কপি থাকে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু আমাদের নর্মাল 46 ক্রোমোজোম, এখানে যেহেতু একটা তিনটা ক্রোমোজোম থাকে, তার মানে 47 হবে, হইতে পারে সেটা 47XY অথবা 47XX। +21 দিয়ে বোঝানো হয়েছে যে 21 নম্বর ক্রোমোজোমটায় তিনটাই আছে। মোজাইক টাইপ হইতে পারে, অর্থাৎ 46 কিছু কিছু ক্রোমোজোম থাকতে পারে, কিছু কিছু ক্রোমোজোম 47 থাকতে পারে। এটা মোজাইক টাইপ আছে, অনেক সময় হয়। তাহলে এই যে ক্যারিওটাইপিংটা আমাদের জানতে হবে, ক্লিনিক্যাল ফিচার্সটা খুবই ইম্পর্টেন্ট ট্রাইসোমি 21। এখানে এটা ছাড়াও পেটাউ সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম বলছিলাম যে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তবে এই যে পেটাউ সিনড্রোম কি, 13 নম্বর ক্রোমোজোমের তিনটা কপি থাকে, এডওয়ার্ড সিনড্রোম হচ্ছে 18 নম্বর ক্রোমোজোমের তিনটা ক্রোমোজোম মানে কপি থাকে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ট্রাইসোমি 21 বা ডাউন সিনড্রোমটা ইম্পর্টেন্ট, যেহেতু ডাউনের বাচ্চা আমাদের সোসাইটিতে খুব বেশি পাওয়া যায়, এই কারণে এটা ইম্পর্টেন্ট হচ্ছে। ক্লাইন ফিল্টার সিনড্রোম সম্পর্কে আমরা একটু দেখবো যে আহ, এই যে এখানেও 47 ইয়ে থাকে, সেখানে এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোম এটা একটু বেশি থাকবে আর কি, ঠিক আছে, মানে ট্রিপলেট থাকে আর কি এইসব ক্ষেত্রে। টার্নার সিনড্রোম, টার্নারে হচ্ছে একটা কম থাকে 45X0, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে টার্নারে হচ্ছে কি থাকবে, একটা কম থাকবে। X0 যেহেতু, তার মানে বুঝে যাচ্ছে যে এখানে ওয়াই ক্রোমোজোম থাকছে না, আর ওয়াই ক্রোমোজোম যেহেতু থাকছে না তার মানে এটার ফিচারটা কি হবে, মানে ফিমেল প্যাটার্ন।
ঠিক না? ক্লাইনফিল্টার সিনড্রোম কিন্তু ওয়াই থাকতে পারে, যার ফলে এটা মেল প্যাটার্নের হয়, তো এটার ক্ষেত্রে ফিমেল প্যাটার্ন। হার্টে কি কি অ্যাবনর্মালিটি দেখা যেতে পারে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই যে কোয়ার্কটেশন অফ অ্যাওর্টা, এটা টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, এটা দুইটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? এই যে তাহলে বলছিলাম টার্নার হচ্ছে কি ফেনোটাইপিক ফিমেল, আর এই যে ইয়া যেটা আছে ক্লাইনফিল্টার সিনড্রোম, এটা হচ্ছে ফেনোটাইপিক মেল টাইপের। এক্স এক্স ওয়াই যেহেতু আছে, মেল প্যাটার্ন থাকে। তাহলে এই তিনটা জিনিসই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ডাউন, ডাউন, টার্নার আর ক্লাইনফিল্টার সিনড্রোম। ওয়াটার ইলেকট্রোলাইট অ্যান্ড অ্যাসিড বেস ডিসঅর্ডার, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস, অ্যাসিডোসিস, এইগুলা পরীক্ষার সময় হয়তো পিকচারটা উল্লেখ করে দিতে পারে যে এটা কি হবে। তো সেই ক্ষেত্রে এটা আমাদের একটু দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে কি ইয়ে আছে। হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, এইটা তো আমরা নর্মাল ইয়ে থেকে পাবো, কিন্তু এটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হাইপারক্যালেমিয়া কখন বলবো, হাইপারক্যালেমিয়ার ক্লিনিক্যাল ফিচার্স কি কি, কজ কি কি, ইসিজি ফাইন্ডিংস কি, এইগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মোরওভার হাইপারক্যালেমিয়ার ম্যানেজমেন্ট কি, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হাইপারক্যালেমিয়ার পেশেন্টকে আমি শুরুতে কি দিব, তাহলে এক নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট, কারণ এখানে মেমব্রেন স্টেবিলাইজার সবার আগে দিতে হবে, নতুবা এই পেশেন্টটা কার্ডিয়াক অ্যারিথমিয়ায় মারা যাবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু পরীক্ষায়, এবং গতবার বা এর আগের বার হচ্ছে এফসিপিএস পরীক্ষাটা আসছে যে একটা হাইপার ক্যালেমিয়ার পেশেন্টকে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে যে হাইপার ক্যালেমিয়ার ম্যানেজমেন্টটা কি, হাইপার ক্যালেমিয়ার ইসিজি ফাইন্ডিংস, কজ কি। ঠিক আছে। আচ্ছা, অ্যাসিডোসিস অ্যালকালোসিস সম্পর্কে আমরা যদি বলি যে এখানে মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে তাহলে প্রাইমারি ডিসঅর্ডারটা কোথায়? প্রাইমারি ডিসঅর্ডার হচ্ছে যে কিডনি বাইকার্বনেটটাকে বের করছে না, তার মানে বডিতে বাইকার্বনেটটা বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্রাইমারি প্রাইমারি ঘটনা। ঠিক আছে, এই যে মেটাবলিক অ্যালকালোসিসের ক্ষেত্রে এখন যদি বডিতে বাইকার্বনেট বাড়ে, তার মানে পিএইচটাও কি হবে, পিএইচটাও এখানে, পিএইচটা হচ্ছে কি হবে, বেড়ে যাবে। এই যে পিএইচ বেড়ে যাচ্ছে, তারপর হচ্ছে বাইকার্বনেট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন বডি এটাকে কম্পেনসেট করার জন্য, বডির তো একটা নর্মাল পিএইচ মেনটেন করার দরকার। সেই ক্ষেত্রে বডি কি করবে, কম্পেনসেটরি মেকানিজম হিসেবে বডি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটাকে কার্বন ডাইঅক্সাইডটা বাড়াবে, যাতে করে বডির অ্যাসিডিটি বাড়ে। ঠিক আছে, তাহলে এই যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়বে, এটা কিন্তু কম্পেনসেটরি মেকানিজম। তাহলে এটা হচ্ছে প্রাইমারি ইভেন্ট। এই প্রাইমারি ইভেন্টের কারণে পিএইচটা হচ্ছে বেড়ে যাবে। পিএইচটা যখন বাড়বে, এখন আমাদের বডির এনজাইম গুলো তো বেশি পিএইচ বা কম পিএইচে কাজ করতে পারে না, তখন বডি কি করবে, বডি থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বের হওয়াটাকে কমাই দিবে, তার মানে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বাড়বে, যার ফলে এই পিএইচটাকে সে নর্মালাইজেশন করার চেষ্টা করবে। পারবে বা না পারবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এর টার্গেট হচ্ছে। তাইলে প্রায় একটা মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে প্রাইমারি স্টিমুলাস কিন্তু বাইকার্বনেটটা বেড়ে যাচ্ছে, কেন? কারণ কিডনি বাইকার্বনটাকে বের করতে পারছে না, এর ফলে পিএইচটা বাড়বে। সেকেন্ডারি ইয়া যেটা কম্পেনসেটরি মেকানিজম হিসেবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা বাড়বে। উল্টা কথা যদি বলি যে আমাদের মেটাবলিক অ্যাসিডোসিস, যদি তার মানে বডি কি করছে, বেশি বেশি করে বাইকার্বনেটটাকে বের করে দিচ্ছে, যদি মেটাবলিক অ্যাসিডোসিস এর কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে বডি বাইকার্বনটাকে বের করে দিবে মেটাবলিক অ্যাসিডোসিস এর ক্ষেত্রে। আর যদি বাইকার্বনেট বের করে দেয়, তাহলে হচ্ছে পিএইচটা কমে যাবে। এখন পিএইচটা যদি কমে যায়, তাইলে সেই ক্ষেত্রে বডি অ্যালকালাইন হয়ে যাচ্ছে, তখন বডি কি করবে, বেশি বেশি কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিবে। পিএইচটা যখন কমে যাবে, বডি অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে, তার মানে সে কি করবে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিবে অ্যাসিডোসিসটাকে কমানোর জন্য, তার মানে সেটা সেকেন্ডারি রেসপন্স, যেটা আর কি কম্পেনসেটরি রেসপন্স। আচ্ছা, আমরা যেমন এইটা যদি আসি, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস কি, তার মানে বডি কি করছে, কার্বন ডাইঅক্সাইডটাকে ধরে রাখছে। তার মানে এইখানে প্রাইমারি ইয়েটা কি, প্রাইমারি ইনসাল্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাচ্ছে।
এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড যেখানে বেড়ে যাচ্ছে, সেখানে পিএইচটা কি হচ্ছে, কমে যাচ্ছে। এখন পিএইচ যখন কমে যাচ্ছে, বডি কি করবে? বডি হচ্ছে চেষ্টা করবে যে এই পিএইচটাকে নর্মালাইজ রাখার জন্য। নর্মাল রাখার জন্য তাহলে সে কি করবে? বডি হচ্ছে বাইকার্বনেটটাকে ধরে রাখবে, কিডনি থেকে বাইকার্বনেটটাকে ধরে রাখবে। যখন বডি কিডনি থেকে বাইকার্বনেটটাকে ধরে রাখবে, তখন বাইকার্বনেটটা বেড়ে যাবে। তার মানে এটা হচ্ছে প্রাইমারি ইনসাল্ট, এবং এটা হচ্ছে কিন্তু কম্পেনসেটরি সেই ক্ষেত্রে। ঠিক আছে? তাইলে এটা আমাদের জানতে হবে যে কোনটার ক্ষেত্রে প্রাইমারি ইনসাল্ট কি, কম্পেনসেটরি প্যাটার্নটা কি। টাইপ 1 রেসপিরেটরি ফেলিউর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোনটার ক্ষেত্রে কি হয় এটা আমরা রেসপিরেটরিতে অলরেডি পড়ে এসেছি, সুতরাং এখানে আর এটা সম্পর্কে আলাপ আলোচনা করলাম না। আচ্ছা, তো মোটামুটি আমাদের টপিকস এখানেই মোটামুটি শেষ। তো আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর যদি প্রশ্ন না থাকে তাহলে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার মনে হয় তাহলে কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা শেষ করি। সালাম আলাইকুম।